লেখিকা মধুরা নন্দীর ভাঙন কাল। পরিচিত ধীর পায়ের চলনে নীলাদ্রির গুনগুনানিতে ছেদ পড়ে। শব্দটা যেন ইতস্তত করেও শেষমেশ ওর পিঠে ঘেঁষে দাঁড়ালো। আসবো? এসেই তো পড়েছ। ঘাড় না ফিরিয়ে নির্বিকার জবাব দেয় নীলাদ্রি। দাদা। আগন্তুকের স্বরটা কেমন কাঁদো কাঁদো ঠেকলো। এবার খানিকটা বাধ্য হয়ে নীলাদ্রিকে মুখ ফেরাতে হলো। আবার কি হলো? চেষ্টা করেও বিরক্তিটা লুকানো গেল না। আপনি একবার চলেন দাদা, এভাবে হয়? আপনি বলেন। বৌদি আবার এই শরীর নিয়ে রান্নাঘরে ঢুকেছে। এই 5টা মিনিটও হয়নি ওষুধ খাইয়ে একটু ঘরটা ঝাড় দিতে গেছি। ও মা, সুরসুর করে গিয়ে সে দিয়েছে রান্নাঘরে। এখনই তো উল্টে পড়বে। না না, এই রোজের ঝামেলা আর পারি না। আপনি হয় বৌদিকে বলে দেন, নয়তো অন্য কাউকে। ওই গো, আবার কিছু ফেললো নিঘাত। বৌদি, কি হলো গো? দৌড়ে বেরিয়ে গেল মিনতি। শাড়িময় সর্ষের তেল মাখামাখি হয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে তন্দ্রা। গজগজ করতে করতে ভাঙা কাচের টুকরো সরাচ্ছে মিনতি। নড়ার খ্যাম নেই, উনি গেছেন মাছ ভাজতে। অবশ্যই আমি তো নুলো, রোজ তো ভূতে এসে খেতে দেয় ওনার স্বামীকে। শুদ্ধ কাজ বাড়ানো আমার। আর দাদাও তেমন। কোন বাড়িতে এখনো লোকে কাচের বোতলে তেল রাখে বাপু? কবে থেকে বলছি প্লাস্টিকে বোতল এনে নাও, তা না। যেমন কর্তা তেমন গিন্নি, জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে। আচমকা পায়ের আওয়াজে চুপ করে গেল মিনতি। নীলাদ্রি এসে দাঁড়িয়েছে দরজায়। অদ্ভুত নির্বাক দৃষ্টিতে দেখছে তন্দ্রাকে। সে চাহনিতে কোনো ভাষা নেই, আছে শুধু বিরক্তি। অসীম অনন্ত এক বিরাগ। একটা হাসির মতো ভাব ফোটানোর চেষ্টা করছিল তন্দ্রা। হাসিটা হচ্ছে না ঠিক মতো। কেমন একটা মরা মানুষের মতো লাগে যেন আজকাল মেয়েটাকে। পায়ে পায়ে পিছু ফিরল নীলাদ্রি। রগের কাজটা দপদপ করছে। আর কতদিন এই জীবন্ত লাশটাকে বইতে হবে ওকে? অ্যাশট্রে ছাই উপচে টেবিল ক্লথের ওপরে পড়েছে। অস্থির হাতে আরেকটা সিগারেট ধরালো নীলাদ্রি। তন্দ্রাকে এতক্ষণে মিনতি ঘরে নিয়ে গেছে মনে হয়। বছরখানেক আগেও সবকিছু অন্যরকম ছিল। 3 বছরের বিবাহিত জীবনে বিশাল কিছু না হলেও মোটামুটি ভালোই ছিল দুজনে। একটা চাকরির পরীক্ষা দিতে গিয়ে আলাপ, তারপরে ওই যা হয় আর কি। তন্দ্রা একরকম অনাথি বলা চলে। মামা মামির কাছে মানুষ। নীলাদ্রিরও বাবা ছাড়া কেউ ছিল না। বিয়ের বছরখানেকের মধ্যে সেই পিছু টানো। বলতে গেলে তারপর থেকে শুধু দুজনেই আছে ওরা। আছে শব্দটা কি আর বলা যায়? একটা সম্পর্কের দুপক্ষেরই উপস্থিতি প্রয়োজন। কোনো এক পক্ষের অনুপস্থিতি যে কোনো আছিকে ছিলতে পরিণত করতে যথেষ্ট। ওদের সম্পর্কটাও ঠিক তেমনই। এই বছরখানেক আগেও এতে নীলাদ্রি ছিল, কিন্তু আজ বোধহয় শুধু তন্দ্রাই বর্তমান। কে বলতে পারে ভবিষ্যৎ কিনা? ভালোই ছিল দুজনে। তন্দ্রা কনসিভ করার খবরটা আরও এক ঝলক আলো নিয়ে এসেছিল সংসারে। কিন্তু তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। প্রায় 7 মাসের পেট নিয়ে তন্দ্রা বাথরুমে। কিছুতেই কিছু করা যায়নি সেদিন। ডাক্তারবাবু ওকে দেখিয়েছিলেন। একটা ছোট্ট আধফোটা মেয়ে নিষ্প্রাণ দেহটাকে দুহাতের মধ্যে নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল ও। তন্দ্রা তখন ওষুধের ঘরে। বেশ কয়েক মাস লেগেছিল ওর ধাতস্থ হতে, কিন্তু ততদিনে নীলাদ্রি বহু দূরে। ওর জুনিয়র প্রীতি খুব হেল্প করেছিল ওকে মাথা তুলে দাঁড়াতে সেই সময়। তারপর কখন যে ওর সাথে মাথা নাড়ে নীলাদ্রি। আজকাল প্রীতি খুব চাপ দিচ্ছে তন্দ্রাকে সবটা বলে দেওয়ার জন্য। নীলাদ্রির দ্বারা না হলেও নিজে নাকি আসবে। ওরই বা দোষ কি? আর কতদিনই অপেক্ষা করবে? কিন্তু তন্দ্রাকে কি বলবে ও? না, নিজের মনেই মাথা নাড়ে ও। কোনো অপরাধ নেই, অন্তত খুঁজে পায় না। সেই ঘটনার পর ডাক্তার বলেছিলেন আবার চেষ্টা করতে। সমস্যার কিছু নেই, ঈশ্বর চাইলে আবার ইস্যু নিতে পারবে ওরা। বাচ্চাটা চলে গেছিল ঠিকই, কিন্তু মাকে অক্ষুণ্ণ রেখেই গেছিল, যা সচরাচর হয় না। কিন্তু ইচ্ছে বলেও তো কিছু থাকে। ইচ্ছেটাই বিলুপ্ত হয়ে গেছিল। তন্দ্রার কথা কিন্তু হচ্ছে না। তন্দ্রার তো সেই সময় বোধবুদ্ধি বলে কথা হচ্ছে নীলাদ্রির। ওর যেন কেমন একটা ঘেন্না ঘেন্না করতো তন্দ্রাকে দেখলে।
স্পর্শ তো অনেক দূরের কথা, কেমন যেন কুচকানো পেট, ঝুলে যাওয়া বুক, তারপরে চুলগুলো উঠে ভূত, মানে তন্দ্রাকে দেখলে বিতৃষ্ণা আসতো একটা। আর আজকাল তো মনে হয় তন্দ্রার মধ্যে একটা অ্যাবনর্মালিটিও গ্রো করছে। কিরম অদ্ভুত বিহেভ করে যেন, হা করে চেয়ে থাকে, কিছু তো বলেও না মুখে। এই যে বলতে নেই সেই ঘটনার পর থেকে দুজনের বিছানা আলাদা, একটা বারের জন্য কোনো ঘনিষ্ঠতা বলতে কিছু হয়নি দুজনের মধ্যে। তা বোধ আছে কিছু অন্য কোনো স্ত্রী হলে এতদিনে? আর এ যেন পুতুল একটা। আরও একটা ব্যাপার নীলাদ্রি অস্বীকার করতে পারে না, মনের গভীরে হয়তো দুর্ঘটনার জন্য ও তন্দ্রাকেই। কোনো দরকার তো ছিল না, তাই না? কি প্রয়োজন ছিল একা একা পিছল বাথরুমে যাওয়ার, যেখানে অলরেডি মিনতি রয়েছে? সেদিন যদি বাড়াবাড়িটা না করতো তাহলে ওর মেয়েটা আজকে। ঝট করে চোখ খুলল নীলাদ্রি, জ্বালা জ্বালা করছে দু চোখের কোনা। না, দেরি হয়ে যাচ্ছে, বড্ড বেশি দেরি। একটা মৃত সম্পর্কের জন্য প্রীতিকে হারাতে পারবে না ও। তন্দ্রাকে বলতে হবে, বলতেই হবে সবটা। বলবে যে আমি আর পারছি না, এবার তুমি যাও তন্দ্রা। কিন্তু কোথায় যাবে তন্দ্রা? কে আছে ওর? অবাক চোখে তাকিয়ে আছে তন্দ্রা। তুমি আমার ঘরে এসেছো? তুমি কখন এলে নীল? কিছু খেয়েছো? মিনতি কোথায়? মিনতি, দাদাকে চা দে। তুমি দাঁড়িয়ে কেন? বসো না গো। কি খাবে গো? খিদে পায়নি? তুমি অত ব্যস্ত হইও না, মিনতি এই বাড়ি গেল, আমি এমনি একটু। গলা খাকারি দিল নীলাদ্রি। কেমন আছো তুমি? মিনতি ঠিকঠাক সব। বলতে বলতে চুপ করে গেল। কি অদ্ভুত ব্যগ্রতা দু চোখে তারায় মেখে ওকে দেখছে তন্দ্রা। তুমি দাঁড়িয়ে আছো কেন নীল? এসো, বসো না। হাত রাখছে কুঁচকে যাওয়া বিছানার চাদর। ও বড্ড নোংরা হয়ে গেছে গো, ঘেন্না করবে না তো তোমার? তুমি একটু ওই মোড়াটা নিয়ে। আচ্ছা দাঁড়াও, আমি। রুগ্ন অশক্ত শরীরটা নিয়ে নেমে আসছিল ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে। যন্ত্রচালিতের মতো নিজের অজান্তেই ধরে ফেলেছে নীলাদ্রি। মিনতি আজকাল একেবারেই কাচাকুচি করে না নাকি? তোমার কাপড়টা। ম্লান হাসলো তন্দ্রা। ওর দোষ নেই গো, আসলে একা হাতে সব করে তো, রান্না বান্না থেকে শুরু করে আমার ঝামেলা। আর পেরে ওঠে না বেচারি। ছোট একটা নিঃশ্বাস বুক থেকে উঠে আবার বুকের গভীরেই হারিয়ে গেল। কই, একবারও তো নীল বলল না যে ছি তন্দ্রা তুমি ঝামেলা? আর যেন কখনো না শুনি এরকম কথা। নীলাদ্রি দেখছে তন্দ্রাকে বহুদিন পরে, দেখার মতো করে। কি ম্লান চেহারা, হাসি হাসি মুখে চেয়ে আছে ওর দিকে। কোথাও কি মায়া হচ্ছে ওর? মায়া নাকি করুণা কে জানে। শুধু কেমন অস্বস্তি হচ্ছে, কোথাও যেন ভুল হচ্ছে একটা। আচ্ছা তন্দ্রা তো শরীরটাও ঠিক নেই, আজকের দিনটা নয় থাক, কাল না হয়। বুঝিয়ে বললে প্রীতি কি আরেকটা দিন ওয়েট করবে না? মোবাইলটা ভাইব্রেট করলো মনে হয়। হোয়াটসঅ্যাপে অনলাইন প্রীতি। 2 days আর লেফট। একটা দীর্ঘশ্বাস ফেলল নীলাদ্রি। প্রীতির দেওয়া সময়সীমা শেষের মুখে। এরপরে হয়তো প্রীতি বাড়িতে এসে একটা সিন ক্রিয়েট করবে। আঘাতটা নয় তন্দ্রা নীলাদ্রির থেকেই পাক। এই শেষ কর্তব্যটুকু নয় করলো তন্দ্রার জন্য। একটা লম্বা শ্বাস বুকে ভরে তন্দ্রার দিকে তাকালো। তন্দ্রা। আধ ঘন্টা হয়ে গেল তন্দ্রা চুপ করে বসে আছে। এবার একটু একটু অদ্ভুত লাগছে। আরে এরকম একটা বোমা পড়ার মতো কথা, তা কিছু রিয়াকশন তো দেয় মানুষ নাকি? না রাম না গঙ্গা। মুখটা অল্প হা করে নীলাদ্রির দিকে। না ঠিক নীলাদ্রির দিকেও নয়, মনে হচ্ছে ওকে ভেদ করে অন্য কোনো জগতের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত দৃষ্টিহীন চাহনি। বুকের ভিতরটা গুড়গুড় করে ওঠে। বলছি যে আমি এবার উঠি, হ্যাঁ? তুমি ভাবো যেগুলো বললাম, তোমার কোনো সমস্যা হবে না, কোনো চিন্তাও নেই তোমার, আমি আছি তো। মাসে মাসে মানে ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। পায়ে পায়ে দরজার দিকে যাচ্ছিল নীলাদ্রি। নীল। হ্যাঁ বলো। মাথা না ঘুরিয়েই উত্তর দিল ও। পিছু ফিরতে অস্বস্তি হচ্ছে, কি জানি কি বলবে আবার। এ আর পারা যাচ্ছে না, এত মানসিক চাপ ঘরে বাইরে। বাইরে প্রীতি আর ঘরে নরক হয়ে গেল জীবনটা। বলছি যে অনেকক্ষণ তো ফিরেছ, খিদে পায়নি তোমার? মিনতি দুপুরে লোটের ঝুড়ো করেছিল, ভাতও তো আছে মনে হয়, 2টো ভাত গরম করে দেব, খাবে? আয়নার সামনে মাটিতে থেবড়ে বসে মোটা দাঁড়ার চিরুনিটা দিয়ে চুলগুলো আঁচড়ানোর চেষ্টা করছে তন্দ্রা। জট পড়ে গোছা গোছা চুল উঠে, কি কুৎসিত চেহারা। আজকাল মাথায় শুধু একটা কথাই ঘুরছে, ব্যাপারটা কি হলো? নীল ভালোবাসে, তাও অন্য একটা মেয়েকে। কখন বাসলো? হ্যাঁ, ও তো কিছু টেরও পেল না। এবার কি করবে ও? কোথায় যাবে? নীল সেদিনের পর থেকে আর কথা বলছে না। ও কতবার সামনে গিয়ে দাঁড়ায়, দেখে নীলকে, খুঁজতে চেষ্টা করে পুরনো কিছু স্পর্শ গন্ধ অনুভবকে। কিন্তু নীল কেমন যেন গুটিয়ে যায়, কুকড়ে ছোট্ট হয়ে যায় ওকে দেখলে। এত ভয় পায় কেন কে জানে। বৌদি। মিনতি এসে দাঁড়িয়েছে দরজায়।
এই যে দিদি, এদিকে আসেন, এইটা বৌদির ঘর। বৌদি, একটু এদিকে আসো, ইনি তোমারে খুঁজতেছেন। দেখো তো চেনো এনারে? বলতে বলতে আগন্তুক একেবারে ঘরের ভিতর। চেনেন বই কি, নিশ্চয়ই চেনেন। লম্বা ফর্সা মাঝারি উচ্চতার একটি মেয়ে। তন্দ্রা কয়েক মুহূর্তেই অবাক হওয়ার সুযোগ পেল। নমস্কার, আমি প্রীতি। নীল মানে নীলাদ্রির কলি, মানে আশা করি আমাকে। আরও কি কি সব যেন বলছিল মেয়েটি, ঠোঁট নড়ছিল ওর, কিন্তু এত ফিসফিস করছে কেন মেয়েটা? তন্দ্রা কিচ্ছু শুনতে পারছে না কেন? সারা দুনিয়া হঠাৎ বোবা হয়ে গেল নাকি ও কালা? বিছানার ওপর বাবু হয়ে বসে আছে তন্দ্রা, মাথা ঝুলিয়ে, দুপাশের চুল উঠে যাওয়া, চওড়া সিথিটা বড় বেশি প্রকট। সামনের মোড়ায় বসে প্রীতি অস্থিরভাবে একবার পা দুটো নাড়ালো, আর চোখে তন্দ্রাকে দেখলো একবার। সেই যে ধান্দা লেগে থম মেরে আছে, নড়াচড়ার কোনো সিন নেই, অথচ ট্যাটন ঘুঘু। হুট করে কাজের মেয়েটাকে ডিম নাকি মুন্ডু কিনতে পাঠালো, কিন্তু আর কতক্ষণ? এই যে শুনছেন, গলা খাকারি দিল প্রীতি। বলছি যে সবই তো জানেন, মানে বলছি যে। মাথা তুলে প্রীতির দিকে তাকালো তন্দ্রা। এতক্ষণে শরীরটা একটু ভালো লাগছে। বাব্বা, ইস, মেয়েটাকে কতক্ষণ বসিয়ে রেখেছে। বেচারি কি ভাবছে কে জানে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছো মানে বলছেন? রাগের চোটে গা জ্বলে গেলেও মিষ্টি একটা হাসি ঠোঁটে তুলে আনে প্রীতি। আপনি ছাড়া এখানে আর কে আছে বলুন? দেখুন, আমি না অনেকটা জার্নি করে এসেছি, আজকের দিনটা ফালতু অফ নিতে হলো। বুঝতেই পারছেন টাইম বেশি নেই, তো সোজা কথাই বলি। হ্যাঁ, হা করে তাকিয়ে আছে তন্দ্রা। বাপরে, কি স্মার্ট মেয়ে দেখো। প্রেমিকের বউয়ের সাথে দেখা করতে এসেছে, কেউ বলবে? বলছি যে এভাবে তো চলতে পারে না, তাই না? নীলের পক্ষে এইভাবে দুদিকের চাপ। আমারও বয়স হচ্ছে, বাড়ি থেকে ঝামেলা করছে, মানে এবার আমরা একটা সেটেলমেন্টে আসতে চাই, বুঝলেন তো? কি হলো, আমি তো কথা বলে যাচ্ছি, কিছু বলুন আপনি। তুমিও বুঝি নীল বলে ডাকো গো? বোকার মতো তাকিয়ে আছে তন্দ্রা। এই প্রথম হোঁচট খেলো প্রীতি। না মানে হ্যাঁ, ওই আর কি। ও সব বাদ দিন, আপনি বলুন কি ভাবলেন? ও তো বেশ কদিন হলো বলেছে সব। তা আপনি তো হ্যাঁ না কিছুই মুখ খোলেননি, বাধ্য হয়ে সেই আমাকেই ঠেঙিয়ে। তাও তো নীল জানে না, জানলে থোড়ি আসতে দিত। ন্যাকামি, বউয়ের ভয়ে একেবারে। শেষের দিকটা স্বগোক্তোক্তির মতো শোনালো, কিন্তু তন্দ্রা ঠিকই শুনতে পেল। দেখুন, বুঝতেই পারছি ইট সাউন্ডস টেরিবলি রুড, কিন্তু আপনি বলুন, এভাবে কারোরই হাতে তো কিছু আসবে না, না? সে আপনি জবরদস্তি ঘাড়ে চেপে, মানে আইন তো আপনারই দিকে, তাই না? সে যতই নতুন আইন হোক আর যাই যাকগে, দেখুন এটা তো মানবেন যে নীল আপনাকে সারা জীবন দয়া করেছে। আর যাই হোক, অ্যাটলিস্ট আপনার সাথে তো ওর আর বিয়েটা হওয়ার ছিল না, নয় কি? তন্দ্রা খুব মন দিয়ে মেয়েটাকে দেখছিল। বেশ গোছ আছে কিন্তু মেয়েটার, তা হবে না? নীল কি আর এমনি এমনি ওকে ভালোবাসে নাকি? কি সুন্দর চকচকে পিনের মতো সোজা সোজা চুল, দেখলেই লোভ লাগে। আর ওর নিজের দেখো, বিচ্ছিরি কোকড়া কোকড়া জটা পড়া, অসহ্য একেবারে। এখন তো আরও ভালো, সব উঠে একেবারে নেড়িমুন্ডি। যাকগে যাক, গেছে তো আপদ গেছে। আপনি কিন্তু কিছুই শুনছেন না, আমি একাই বকে যাচ্ছি সেই থেকে। ভ্রু কুচকে তাকিয়ে প্রীতি। না না, শুনছি, সব বুঝছি আমি, কিন্তু ভাবছি। ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টায় তন্দ্রা। কি ভাবছেন শুনি? না, এ তো একেবারে নাছোড় ভান্ডারে ভাই। আপন মনেই মাথা নাড়লো। মানে দেখো, তুমিই বলছি, বুঝলে? অনেকটাই ছোট তুমি বোধ হয়। তা দেখো, আমিও চাই জানো তো যে তোমরা বিয়ে থা করো। মানে এতক্ষণে একটু হাসি ফুটলো প্রীতির মুখে, কিন্তু মানে তাহলে আমি কি খাবো? না মানে খাওয়া না, খাওয়ার কথা আসছেই না। অস্থিরভাবে মাথা নাড়ে তন্দ্রা। তাহলে কি সমস্যা? কি চাই আপনার? টাকা? সে টাকা তো নীল আপনাকে এমনিতেই দেবে, আমিও না হয় কিছু। আরে আপনি বলুন কত লাগবে, কিছু অসুবিধা হবে না দেখবেন। কাছাকাছির মধ্যেই একটা জায়গা দেখে দেব, ওখানেই থাকবেন। মাঝে মাঝে দেখে আসবো আপনাকে। আচ্ছা আচ্ছা, না হয় নীলও যাবে কখনো সখনো। হ্যাঁ, এতে হবে? কি হলো বলুন না, এতে হবে তো? খুব হতাশ দেখাচ্ছে মেয়েটাকে। মায়াই লাগছে তন্দ্রার। আহারে বেচারি, কি ঝামেলাতেই না পড়েছে। আসলে বিয়ের বয়সও তো হলো, বাড়িতে খুব চাপ দিচ্ছে নিশ্চয়ই। বোঝে তন্দ্রা, বুঝতে পারে সবই, কিন্তু ব্যাপারটা হলো ও নীলকে ছেড়ে থাকবে কি করে? না না, খাওয়া টাওয়া না। আরে তখন মুখ ফসকে খাওয়ার কথা বলে ফেলেছে, তাই বলে সত্যি খাওয়ার জন্য নাকি? কিন্তু নীল ছাড়া তো ওর আর কেউই। ভ্রু দুটো কুঁচকে খুব জোর ভাবার চেষ্টা করে তন্দ্রা। নীল ছাড়া গোটা দুনিয়ায় আর ওর কে আছে? মামা মামি মরে গেছে, মামার ছেলেটা বম্বে না কোথায় যেন। ও বাবা, সে তো ভয়ঙ্কর ছেলে, একদম দেখতে পারতো না ছোটবেলা থেকেই।
ওই যে মামা একটু ভালোবাসতো তো ওকে, সহ্য হতো না তেনার। এখন যদি যাই ওর কাছে তো মনে হয় লাথি মেরে দাঁড়াবে। বাপরে বাপ। ইস, অন্তত বাচ্চাটাও যদি বেঁচে থাকতো। খুব মন খারাপ করে তন্দ্রা নিজের জন্য। সবার সব আছে আর ওরই বুঝি কেউ থাকতে নেই। বাহ, খুব মজা তো। মেয়েটা খুব হতাশ হয়ে জানলার বাইরে তাকিয়ে আছে। আচ্ছা একটা কথা বলো। মেয়েটার দিকে একটু ঝুঁকে আসে তন্দ্রা। আচ্ছা তোমার মা বাবা তারা আপত্তি করবেন না? মানে বিবাহিত একজন। তন্দ্রা শেষ করতে পারল না। বোঝালে নিশ্চয়ই বুঝবেন। বিবাহিত হয়ে তো কোনো পাপ করেনি, তাই না? কপাল খারাপ তো, ও বেচারা কি করবে। আর না মানলে না মানবে, অত ভাবি না। আমি কারোর খাই পড়ি না, নিজে চাকরি করি, অত ধার ধারি না। স্বগোক্তোক্তির ঢঙে বলছিল মেয়েটি, আর মুগ্ধ হয়ে দেখছিল তন্দ্রা। কি প্রবল আত্মবিশ্বাস, কি জোর নিজের ওপর, কি প্রচণ্ড নিজস্বতা বুকে ভরে হেঁটে বেড়ায় মেয়েটি। আচ্ছা তন্দ্রাও তো বেঁচে আছে, তাহলে কেন এই তফাৎ দুজনের মধ্যে? তাহলে কি তন্দ্রা এতদিন ভুল জানতো? ও কি আর বেঁচে নেই? কিন্তু কবে মারা গেল ও? কই, কেউ তো কিছু বলল না, টেরও তো পেল না কিছু। এক নিঃশ্বাসে উড়ে যায় সমগ্র জীবন। সুখের সময় নিঃশেষিত হয় নিমেষের ঘোরে। একটা নিটোল সুখ স্বপ্নের মতো পুরো জীবনটা কাটিয়ে জীবন সায়ান্নে এসে আমরা ভাবি, আরে এত বড় জীবনটা কেটে গেল কখন, টের পেলাম না তো। আমার চোখে লেগে থাকলো স্বপ্নের ঘোর, আর চুপি চুপি চলে যাওয়ার সময় এসে গেল। কিন্তু সবাই যে সৌভাগ্যের জয়টিকা পরে আসে না। দুঃসহ এক একটি প্রহর কাটে। মনে হয় কেন বেঁচে আছি, আমি কেন? হে ঈশ্বর, এই এত বড় দুনিয়ায় আমি ছাড়া দ্বিতীয় কেউ তোমার চোখে পড়ল না? প্রারব্ধ, কর্মফল, কি সেই কর্ম? আর কেন তার এই ভয়াবহ ফল? কেন এই বেঁচে থাকাকে বহন করতে হবে আমায়? আর কিছু না দাও, অন্তত মৃত্যুকে আলিঙ্গন করার স্পর্ধাটুকু তো দাও। নাকি তুমি চাও আমার মাথা তোমার পায়ে লুটিয়ে থাকুক? এক আজলা মরণের আকাঙ্ক্ষায় হাহাকার করি আমি, আর তৃপ্ত হোক তোমার অহমিকা। প্রমাণিত হোক তুমি ঈশ্বর, আর আমি তোমার হাতের পুতুল। ঝড় উঠেছে বাইরে বিকেল থেকে। থমথমে আকাশ। মিনতি কোনো রকমে কাজ সেরেই ছুটল। বন্ধ জানালার বাইরে উন্মত্ত প্রকৃতি। নীল আজকাল মাঝে মধ্যেই রাতে ফিরছে না। আসলে একবার বলে দিয়েছে তো, লজ্জাটা কেটে গেছে মনে হয়। আজও মনে হয় ফিরবে না। এত দুর্যোগের মধ্যে নীলকে কি আর সেই মেয়েটি ছেড়ে দেবে? তাই কি পারে? ভালোবাসে যে। আচ্ছা মেয়েটার বাড়িতে অ্যালাউ করে এসব? মানে এই বিয়ের আগে একসাথে, মানে আচ্ছা এখন কি ওরা, না মানে ওরা কি এখন? মাথার ওপর শক্ত করে হাতটা চেপে ধরল তন্দ্রা। আর কিচ্ছু ভাববে নাও, কিচ্ছু না। বেড সাইড টেবিলের ওপর আলোটা জ্বলছে, কি সুন্দর আলোটা। মাঝখানে গাঢ় নীল, চারপাশে সব জেটে আভা। কেমন যেন মনে হয় এক টুকরো সমুদ্র। আচ্ছা যদি ডুবে যাওয়া যেত, কত কত সমস্যার এক নিমেষে সমাধান। এক দৃষ্টি তাকিয়ে আছে তন্দ্রা। ঘোর লাগে ক্লান্ত দু চোখের পাতায়। আজকাল আর বেশিক্ষণ একভাবে টানা কিছু ভাবতে পারে না। মাথাটা টাল খেয়ে যায়, কেমন যেন তালা লাগে কানের মধ্যে। তারপরেই বনবনিয়ে উঠেই মাথার ভেতরটা ভারহীন হয়ে যায়। কালচে দু চোখের পাতা বোঝে তন্দ্রা, বড় ক্লান্তি। একটা ছোট্ট তিল ডান চোখের পাতায়। ম্লান হাসি খেলে যায় ঠোঁটের কোণায়। এককালে নীলের বড় পছন্দ ছিল। কত চুমু খেত তিলটার ওপর। এখন বোধহয় নীল অন্য কারোর শরীরে তিল খোঁজায় ব্যস্ত। আজকাল নীল যতক্ষণ বাড়ি থাকে দীর্ঘশ্বাস ফেলতেও ভয় করে। কে জানে অজান্তেই কোনো আক্ষেপের ছিটেফোঁটা লেগে নেই তো? নীল যদি রেগে যায়, আচমকাই শুকিয়ে যাওয়া অন্তঃকরণ থেকে ঘুমড়িয়ে কান্না উঠে আসে। আশ্চর্য কান্না। এক ফোঁটা অশ্রু নেই, অথচ বুক ভেঙে যাওয়া যন্ত্রণা। কতদিন তুমি আসো না নীল? একটাবারও এলে না আমার কাছে। 1 বছর, মাত্র একটা বছরের শারীরিক ব্যবধান এক পৃথিবী দূরত্ব নিয়ে এলো। আর আমি কিছু জানতেও পারলাম না। কবে আমার ঘর ভাঙলো নীল? যেদিন আমি ডিপ্রেশনে তলিয়ে যেতে যেতে শুধু তোমাকেই খুঁজেছি, সেদিন থেকে। এইভাবে ছুঁড়ে ফেলে দিতে পারলে? আমি তো সুস্থ হয়ে উঠছিলাম নীল। আর কটা দিন অপেক্ষা করলে না? কিন্তু আমার তো আর কেউ নেই গো, কিচ্ছু নেই। এত কষ্ট, এত উপেক্ষার পরেও যে তুমি ছাড়া আমার আর কিচ্ছু নেই। আক্ষরিক অর্থেই নেই। কোথায় যাব আমি, কোথায়? অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসছে শব্দহীন হাহাকার। কেউ শুনে না, বধির পৃথিবী। কিন্তু ঈশ্বর, তিনিও কি আজ বধির হয়ে গেছেন? প্রতিকারহীন, সান্ত্বনাহীন, অসহায় গোঙানির আওয়াজ ঢাকা পড়ে যায় বাইরের প্রকৃতির তাণ্ডবের কাছে।
ঘুমিয়ে পড়ে শহর, শুধু কেউ কেউ জেগে থাকে। বাইরে অঝোরে বৃষ্টি নেমেছে। পায়ে পায়ে দরজা খুলে ব্যালকনিতে বেরিয়ে এলো তন্দ্রা। হাতের মুঠো ভরা ঘুমের ওষুধ, ওর বহু নির্ঘুম রাতের সঙ্গী। আজ না হয় শেষবার ঘুম পাড়াবে ওকে, কিন্তু শেষ একবার সে ছোট্টবেলার মতো বৃষ্টিতে চান করবে না ও? তাও কি হয়? এক আকাশ বাড়ি ধারা, ভিজতে ভিজতে দু চোখ বোঝে তন্দ্রা। বৃষ্টির কণারা ঝাঁপিয়ে পড়ে ওর অন্তরাত্মায়। এই যা, ওষুধগুলো যে সব গলে ভূত। এবার কি করবে ও? অসহায়ের মতো শূন্য মুঠোর দিকে চেয়ে আছে তন্দ্রা। আরে আরে, ওটা কি? সেই মাদি কুকুরটা না? মিনতি ওটাকে রোজ খেতে দেয়। জানলা দিয়ে দেখেছি ওটাকে তন্দ্রা। পেট ফুলে ঢোল, আজকালের মধ্যে ছানা হবে ওটার। কিন্তু কিন্তু আহারে, পাগলের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক চাইছে। চারিদিকে উঁচু পাঁচিল ঘেরা সব বাড়ি, ডিঙোনোর ক্ষমতা নেই ওর। টলতে টলতে কোনো মতে দরজা খুলে বেরিয়ে এলো তন্দ্রা। না, কোনো দুর্বলতা টের পাচ্ছে না আজকেও, একটুও না। কুকুরটার মাথার ওপরে আঁচল বিছিয়ে দাঁড়ালো। অসহায় প্রাণীটা গুটিসুটি মেরে গা ঘেঁষে দাঁড়ালো ওর। একবার করুণ চোখে তন্দ্রার, না তন্দ্রার নয়, নীলের বাড়ির খোলা গেটের দিকে দেখলো। বোধহয় ভেতরে যাওয়ার ইচ্ছা। মায়ায় বুকটা ভরে আসছে তন্দ্রার। আহা গো বেচারা, মা হবে তো, ভয়েই আকুল। মায়া ভরে ওর মাথায় হাত রাখলো। ওদিকে তাকাস না সোনা, ওরা থাকতে দেয় না রে, খালি তাড়িয়ে দেয়। তার চেয়ে চল, এই বেলা আমরা পালিয়ে যাই। চল চল, দেখি রাস্তা কত দূর গেছে। আয় রে, অনেক পথ বাকি যে, যেতে হবে আমাদের। চরাচর লুপ্ত বাড়ি ধারায় রাতের প্রহরেরা ক্রমশ পাখা মেলছে পৃথিবীর বুকে। দুটি প্রাণী হেঁটে চলেছে পাশাপাশি, একজন জননী আর অন্যজন এক মানুষই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।